প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আসিম, আপনারা দেখছেন কেবিএন বাংলা। সাধারণত সাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, তাই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব হচ্ছে দক্ষিণ কোরিয়ার লাইন ফোন সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন যে আলোচনা হচ্ছে, এসব আলোচনা আমরা কিভাবে এইসব সমাধান করতে পারি। আসলে লাইন ফোনটা কি এবং ফ্রি ফোন আমরা বলে থাকি, ফ্রি ফোন বলে কি আছে বা ফ্রি ফোন আসলে কতটুকু আমরা বিশ্বাস করি, ফ্রি ফোন সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশী তরিকুল ইসলাম আকন, দেজন হান্নান বিশ্ববিদ্যালয়ে তিনি মাস্টার্স এবং অনার্স কমপ্লিট করেছেন। পড়াশোনা করে এখন তিনি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন। বিশেষ করে তার এই যে টেলিকমিউনিকেশন সার্ভিস সিস্টেম এখন বর্তমানে যে পরিমাণ পরিচিত মুখ লাভ করেছে এবং এটা বিশ্বাস অর্জন করছে, সেই বিষয়গুলো তো আছেই। একটা সুন্দর যে বিশ্বাস যোগ্যতা মানুষ কিভাবে পেতে পারে, লাইন ফোন ফ্রি ফোন নিয়ে আমাদের অনেকের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর সমাধান আমরা চাই, এই বিষয়ে নিয়ে কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের এই টিভি লাইভ প্রোগ্রামে। আপনি নিশ্চয়ই ভালো আছেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজিম ভাইকে, কেবিন বাংলাকে আমাকে একটি মোটামুটি একটি যখন সংকটময় মুহূর্ত, যখন সবাই আসলে আমরা দেখি যে বাংলাদেশিরা অনেক বেশি কনসার্ন এসব ব্যাপার নিয়ে, আমরা তখন আজকে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা আজকে টেলিকমিউনিকেশন সেক্টরের কিছু বিষয় নিয়ে কথা বলতে আসছি। তো আহ, আপনি আমি জানি যে আপনি অসুস্থ, তার মাঝখানেও যে আজকে এই একটা সুন্দর আয়োজন করেছেন সেজন্য ধন্যবাদ। এবং যারা আজকে আমাদের লাইভ প্রোগ্রামটা দেখবেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আপনাদের প্রশ্ন যাই থাকবে আপনারা হচ্ছে আমাদেরকে আজকে করবেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু জানানোর ততটুকু আপনাদেরকে হচ্ছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রথমত আমরা প্রশ্নে চলে যাব, আমরা বেশি পরিসংখ্যান দিব না, বেশি কথা বলবো না, আমরা মূল আলোচনার বিষয়টা নিয়ে আমরা কাজ করতে যাই, কথা বলতে চাই। প্রশ্ন হচ্ছে আসলে যে কোরিয়াতে সূচনাটা কিভাবে হলো, বা আহ, এই টেলিকমিউনিকেশন কমিউনিকেশন বিষয়টাতে আসলে আসার আগ্রহ কেন, পড়াশোনা শেষ করতে অনেকেই চাচ্ছে যে ভালো সেক্টরে, যেমন স্যামসাং আছে, হোন্ডা আছে, বিভিন্ন সেক্টরে আমার পরিচিত অনেকে কাজ করার চিন্তা ভাবনা করছে, গুগলের মতো প্রতিষ্ঠান আছে। টেলিকমিউনিকেশন এই প্রতিষ্ঠান বা এই সেক্টর আসার কারণটা কি? আসলে এটা যদি বলতে হয়, প্রথমত হচ্ছে যে আমি আসলে আমার পরিচয় হচ্ছে যে আমি দক্ষিণ কোরিয়াতে হচ্ছে হানাম ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি, তারপরে মাস্টার্স করছি, পাশাপাশি আমি এখন থিসিস টাইমে আছি। আর আমি যখন হচ্ছে কোরিয়াতে আসি, তখন 2014 সালের দিকে খুব বাংলাদেশে খুব ঝামেলা ছিল, ঠিক ওই তারপর পরবর্তী মুহূর্তে আমি আসছি। এবং সেই টাইমে আমার নিজেরও দেশে টেলিকমিউনিকেশনের বিজনেস ছিল, যেটা আমার বাবা করতেন। আর সেখান থেকে হচ্ছে আমার বাবার সাথেই হচ্ছে আমার ব্যবসার সাথে আমি জড়িত ছিলাম। তখনকার সময় হচ্ছে অনিক টেলিকম, হালিমা টেলিকম, গ্রামীণ ফোন এগুলার সাথে হচ্ছে আমাদের অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমার নিজের ডিলারশিপ ছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে। তো আচ্ছা। তারপরে যখন আসার পরে হচ্ছে দীর্ঘ সময় আসলে যেহেতু পড়াশোনা করছি, পার্ট টাইম অনেক কাজ করছি, রেস্টুরেন্টের কাজ করছি, তো তার পাশাপাশি এটার প্রতি একটা আগ্রহ কাজ করতো সব সময়। আসলে আপনারা জানেন যে অনার্স লেভেলটা আসলে এতটা আসলে সময় দেওয়া যায় না যতটুকু এখন সম্ভব হয়। তো সেক্ষেত্রে ইচ্ছা থাকা সত্ত্বেও কখনো আসলে এগুলোর সাথে যাই নাই। তো তারপরে মাস্টার্সে আসার পরে ভাবলাম যে না, যেহেতু আমার এটার একটা এক্সপিরিয়েন্স আছে, তো কেন আমি এটা ট্রাই করব না। আর ঠিক এমন টাইমটাতে আমি শুরু করতে চাইছিলাম যখন আমি দেখব যে এই মার্কেটটাতে, কারণ আমরা যারা কোরিয়াতে দীর্ঘ সময় আছি আমরা জানি যে লাইন ফোন বা ফ্রি ফোন এগুলা অনেক অফার চলে, অনেক ডিলাররা হচ্ছে ফেসবুকে লাইভ ভিডিও করে বা এরকম, কম্পিটিশনটা অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, যেহেতু এখন কম্পিটিশন অনেক বেশি চলতেছে, তাহলে কেন আমি হচ্ছে এটা করব না। কারণ কম্পিটিশনের টাইমে যদি আমি আমাকে নিজেকে পরিচিত করতে পারি, তাহলে হয়তো আমি মানে বাঙালিদের কাছে বা ফরেন কাস্টমারদের কাছে খুব দ্রুত পৌঁছাইতে পারবো। তো সেই জায়গা থেকে আমার যে কোম্পানি ইগলস ফোন, ওদের সাথে আমি কমিউনিকেট করলাম, ওদেরকে বললাম যে আমি এভাবে এভাবে চাচ্ছি, আমাকে এই সুযোগটা দেয়া যাবে কিনা। তারপর ওরা বললো যে ঠিক আছে, তুমি যেহেতু এই টাইমে যখন মানুষ এগুলি স্কিপ করতেছে, কিন্তু তুমি হুম, যেহেতু হুম। চাচ্ছ এই টাইমে মানে চ্যালেঞ্জ নিবা, ঠিক আছে, তোমাকে আমরা সেই সুযোগটা দিব। তারপরেই দেজন স্টেশনের নিচে, আগে আমাদের হচ্ছে হান্নাম ইউনিভার্সিটির পাশে একটা ছোট অফিস ছিল,
এই সেটা জাস্ট একটা অফিস। তারপরে ভাবলাম যে না ঠিক আছে আমরা একটা দোকানের মতো করি। তো সেখান থেকে হচ্ছে শুরু, এবং আলহামদুলিল্লাহ আজকে প্রায় 9 মাস যাবত আমরা এখানে আছি। একবার একবার ফ্যামিলি থেকেই মানে এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, সেই ক্ষেত্রে মানে বলে কিছুটা আগ্রহ বুঝতে পারছি। বর্তমান সময় কোরিয়াতে কিন্তু বিশেষ করে যে ফ্রি লাইন ফোন, এই সমস্ত বিষয়ে খুবই আলোচনা হচ্ছে। আমাদের বিভিন্ন কমিটির সিনিয়র পার্সন বড় ভাইরা কিন্তু এই বিষয়ে পোস্ট দিয়েছে। তো এই বিষয়ে আপনি একটু বলবেন আসলে বিষয়গুলো কারণটা কি হতে পারে? প্রথমত আমার কাছে আপনার কাছে প্রশ্ন, বর্তমান সময় লাইন ফোন বা ফ্রি ফোন অনেকে যে আলোচনা করছে, এটা কারণ কি হতে পারে আপনার কাছে মনে হয়? আচ্ছা, এটার ক্ষেত্রে আমাকে হচ্ছে প্রথম থেকে একটু কিছু ব্যাপার আপনার সাথে, যেহেতু আমরা আজকে এই ব্যাপারটা নিয়ে বসছি, আমাদের আজকের জি জি। সম্পূর্ণ উদ্দেশ্যটাই হচ্ছে এসব ব্যাপারে বিস্তারিত কথা বলবো। সেই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে আজকে আমি ব্যাপারগুলা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বাঙালি প্রবাসী ভাইদের কাছে পৌঁছাইতে চাই। আসলে লাইন ফোন বা ফ্রি ফোন বলতে আসলে কোনো কিছু না। এটা হচ্ছে কি, আমি যদি একটু আমাদের দেশের একটা উদাহরণ দিয়ে যদি জিনিসগুলা বুঝাই, প্রথমত হচ্ছে যে আমরা যখন 2014 সালের কথা বলেন বা 15 সালের কথা বলেন, আমাদের একটা সময় ছিল যখন বাংলা লিংক খুবই ভালো মার্কেট ক্যাপচার করছে। যখন জি জি। গ্রামীণ ফোন বা একটেল একটেল কাজ করতো, তখন হুট করে বাংলা লিংক আসার পরে মানুষ বাংলা লিংক মুখী হয়েছে। হুম হুম। তখনকার অফার গুলো এরকম ছিল যে বাংলা লিংক আপনার একটা সিম, আপনি 250 টাকা দিয়ে একটা সিম কিনবেন, 250 টাকা টক টাইম, অর্থাৎ 250 টাকা প্লাস 250 টাকা টক টাইম, অর্থাৎ ফ্রি সিম আপনি নিতেছেন। হুম হুম। এরকম অনেক অনেক কিছু ছিল। অ্যাডভার্টাইজমেন্টের দিকে ওরা অনেক বেশি ফোকাস করছে, ওরা নীরব, ট্রিনা না কে আরো ওদেরকে নিয়ে আসছিল, যার জন্য হচ্ছে আপনার বাংলা লিঙ্কটা খুব অল্প সময়ে বাঙালি মানুষদের কাছে পৌঁছাইতে পারছে। সো সেই জায়গা থেকে যদি বলি যে 250 টাকার একটা সিম, 250 টাকা টক টাইম, মানে 250 টাকা আপনার ব্যালেন্স দিয়ে দিতেছে, তাহলে ওরা কি তাহলে ফ্রি দিচ্ছে? তা তো না। না, না তো না। ওরা একটা কাস্টমার ধরতেছে, ওই কাস্টমারকে দিয়ে ওরা বিজনেস করবে। তো সেক্ষেত্রে কোরিয়ান যে টেলিকমিউনিকেশন সেক্টর গুলো, আমরা জানি যে কোরিয়াতে নর্মালি 3টা টেলিকমিউনিকেশন আছে। জি। প্রথমত হচ্ছে কেটি, তারপরে হচ্ছে এসকেটি, তারপরে হচ্ছে এলজি ইউ প্লাস। এখন এই 3টা টেলিকমিউনিকেশন সেক্টরের আবার 3টা ফিল্ড। কেমন? এলজি যারা, এলজি যে টেলিকমটা, ওরা অলওয়েজ ইয়াং জেনারেশনকে টার্গেট করে, এবং তাদের নেটওয়ার্কিং সিস্টেমটাও হচ্ছে মোটামুটি আপনার 4G রিলেটেড, মানে ওরা 3G কে কম প্রাধান্য দিয়া 4G থেকে শুরু করছে। আচ্ছা। তারপরে আসেন হচ্ছে কেটি। কেটি হচ্ছে মোটামুটি 45 আপ, অর্থাৎ 45 বছর থেকে শুরু করে 60 65 এই টাইপের মানুষগুলোকে টার্গেট করে। আর এসকেটি হচ্ছে মিডল, ওরা সবই নিতে চায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে তারা করলো কি, যেহেতু কোরিয়ার জনসংখ্যাটা খুবই কম এবং তারা দেখলো যে এই জনসংখ্যা দিয়ে আসলে ব্যবসা করাটা খুবই টাফ, হুম হুম হুম। সেক্ষেত্রে তারা তাদের আন্ডারে কিছু দেরিজম, যেটাকে হুম হুম। আমরা হয়তো এইভাবে বলতে পারি যে ডিলার, বিভিন্ন ঠিক আছে। সিটিতে তারা হচ্ছে বিভিন্ন ছোট ছোট ডিলার তারা নিয়োগ করছে। নেই। এর সাথে তারা নিয়ে আসছে হচ্ছে আপনার কেটি স্কাইলাইফ, কেটি এম মোবাইল, এরকম অনেক ছোট ছোট কোম্পানি আছে অহরহ, যা আমি মানে বলে শেষ করতে পারবো না আর কি। টোটাল 26টার উপরে এরকম কোম্পানি আছে। তো ওই কোম্পানি গুলাকে হচ্ছে তারা একটা অথরিটি দিছে, তাদেরকে একটা লিগেল আপনার হচ্ছে পারমিশন দিছে যে তোমরা তোমাদের আমাদের নেটওয়ার্ক গুলা ব্যবহার করে তোমরা তোমাদের মতো করে ব্যবসা করতে পারবে। এখন সেটার ক্ষেত্রে তোমরা হচ্ছে আমাদেরকে একটা বাৎসরিক, মাসিক, এভাবে তোমরা আমাদেরকে একটা অ্যাডভান্টেজ দিবা। তো তারা সেভাবে করতেছে। তো সেক্ষেত্রে ফ্রি ফোন বা লাইন ফোন যে যে ক্ষেত্রটা, এটাও এভাবেই আসছে। ব্যাপারটা হচ্ছে কি, যারা দেরিজম অর্থাৎ যারা ডিলার, তাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট থাকে, যেটাকে হচ্ছে তারা হচ্ছে বলে যে কমিশন হিসেবে দেয়। হুম কথার হুম। কথা আমি যদি নর্মালি বুঝাই, যে ধরেন আজ থেকে কিছুদিন আগে আমাদের একটা সময় ছিল যখন হচ্ছে ফ্রি ফোন নিয়ে অনেক আমরা লাইভ দেখছি বা এরকম ছিল, সেই সময়টা এখন আর নাই। এখন আমরা খুঁজি কিন্তু আমরা খুঁজে পাই না। জি। তখনকার সময়
লাইন ফোন LG Q51, LG Q31, LG Q52, A31, এরকম A21, এরকম অনেক ফোন ছিল যেগুলা হচ্ছে আপনার ফ্রি হিসেবে দেয়া হয়েছে। এখন এটা আসলে নর্মালি ফ্রি হয় না, এটা হচ্ছে যে যেই দেরিজম গুলা হয়, যেমন আমাদের মতো যারা হয় তারা আমরা দেখি কি যে আচ্ছা ঠিক আছে, একটা ফোনে আমি কত টাকা লাভ করতে পারবো, একটা ফোন যদি আমি বিক্রি করি সেক্ষেত্রে এটা লাভ কত হবে। তো দেখা যায় যে একটা ফোনের লাভ হয়তো হয় কমিশন বা অন্যান্য মিলায় তারা দিল কি যে হ্যাঁ ঠিক আছে এটাকে আমরা 5 লাখ ওন কমিশন দিব। সাপোজ যে একটা ফোনের, এই ফোনটার এগেনস্টে আমি 5 লক্ষ ওন হচ্ছে এই দিরিজমকে কমিশন দিব। এখন এই ফোনটার যে টোটাল কস্ট হয়, দেখা যায় যে একটা ফোন কিনতে গেলে এটার দাম থাকে হচ্ছে 3,70,000 ওন বা এরকম। তো সেক্ষেত্রে আমরা তখন ক্যালকুলেশন করি বসে বসে, আচ্ছা ঠিক আছে 3,70,000 ওন, আর এটার সাথে আমি আনলিমিটেড ডেটা দিব, মেসেজ দিব, কল দিব, এটার মান্থলি বিল হচ্ছে 33,000 ওন। আচ্ছা এটা থেকে আমরা কত ডিসকাউন্ট পাবো? তখন কোম্পানি আমাদেরকে জানায় দেয় যে এখানে তুমি 25% ডিসকাউন্ট পাবা, অর্থাৎ 33,000 ওনের প্যাকেজে যদি আমরা 25% ডিসকাউন্ট পাই, সেক্ষেত্রে এটা হয়ে যায় হচ্ছে মাত্র 22,000 ওন। তো এই টাকাটা আমরা দিচ্ছি কাস্টমারের কাছ থেকে। যেমন যে এই ফোনটা আমি XYZ একটা কাস্টমারকে দিলাম, এখন উনার কাছে এটা দেওয়ার পরে এটার বিলটা কিন্তু উনি দিচ্ছে না, কিন্তু সামহাও এই বিলটা আমি দিচ্ছি। ওই আমি দেওয়ার কারণে 6 মাসে যে বিল প্লাস আমার কমিশন সেটা মিলানোর পরে দেখা যায় কি যে আমার একটা প্রফিট মার্জিন থাকে। উনি এটা ব্যবহার করতেছে, উনার বিলগুলো আমি দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি কিছু টাকা লাভ করতেছি, যার জন্য আমাদের মতো যারা ডিলার আছে তারা হচ্ছে এভাবে এই প্রমোশন গুলা বা এই অ্যাক্টিভিটিস গুলা করে। এটার নামই হচ্ছে ফ্রি ফোন হিসেবে আমরা যারা ফরেনার তারা এইভাবে চালাই দিচ্ছি আর কি, এভাবে এটা আসে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাইলে কেন ঝামেলা হয়? ঝামেলার রিজন গুলো আমি আপনাকে আস্তে আস্তে একটার পর একটা প্রশ্নের পর আমি বলবো ইনশাল্লাহ। তো দর্শক সকলকে আবার বলবো, যারা আপনার এই ভোগান্তির শিকার হয়েছেন ফোন নিয়ে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন, আপনার টাইমলাইনে তথ্যগুলো খুবই কাজে দেবে, অথেন্টিক তথ্য পাবেন আশা করছি। মিস্টার আপন, আপনার কাছে জানতে চাই আসলে ফ্রি ফোন আসলে কি, ফ্রি ফোনটা আসলে কি, কিভাবে ফ্রি দিতে পারবে? যে প্রশ্নে এই কথাটা বলেন, আমি আবার প্রশ্ন করছি, সংক্ষিপ্ত উত্তর দেবেন। ফ্রি শুধু তাই, ফ্রি কি করে ফোন হয়, ফ্রি ফোন কি বোঝায় আসলে, এটা একটু ক্লিয়ার করবেন। সেটাই, যে আমি যেটা বললাম যে ফ্রি আসলে কিছুই না। জিনিসটা হচ্ছে যে একটা অ্যামাউন্টকে আমরা 10 টাকাকে আমরা ব্যবহার করে 60 টাকা বানাচ্ছি, কাস্টমারকে সেই টাকা সেই ফোনটা দিচ্ছি, 60 টাকা কাস্টমারের উপরে আমরা ইনভেস্ট করতেছি, 3 টাকা আমরা লাভ করতেছি, এটাই হচ্ছে ফ্রি ফোন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা সেই জিনিসগুলো হচ্ছে ভালোভাবে প্রপারলি বলতে পারি না, যার যার কারণে নানান ভাবে নানান কাস্টমাররা প্রতারণার শিকার হয়। তবে আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে যে ফ্রি ফোন, লাইন ফোন, এই ব্যাপারগুলো আসলে মিথ্যা। মিথ্যা না, এগুলো সত্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমরা প্রতারকদের কাছে আমরা যাচ্ছি, যার জন্য আমরা প্রতারণার শিকার হচ্ছি। কিন্তু কোরিয়ান টেলিকমিউনিকেশন সেক্টরে এই সিস্টেম গুলা আছে। যদি আপনি আমাকে বলেন যে এটার প্রুফ কি, আপনি KTM মোবাইলের তাদের অরিজিনাল যে পেজ, আপনি সেখানে যান, দেখবেন আপনি অফার আছে। আপনি LG U+ এর সেখানে যান, তাদের এখানে আছে। আপনি হচ্ছে অ্যাসকিটের এখানে যান, দেখবেন যে তাদের এখানেও এই টাইপের অফার গুলা আছে। বাট তারা লাভটা বেশি করে, কোরিয়ানরা বেশি লাভ করার কারণে তারা হচ্ছে সেগুলোকে প্রপারলি আপনার হচ্ছে প্রমোট করে না। আমরা লাভটাকে কমায়া চিন্তা করি যে না, প্রমোট করে কাস্টমারকে দেই, কাস্টমার ব্যবহার করুক। একজনের কাছ থেকে আমি 10 টাকা ইনকাম না কইরা আমি 10 জনের কাছে সেল করব, 1 টাকা 1 টাকা করে হচ্ছে 10 জনের কাছ থেকে নিব। এটাই হচ্ছে ব্যাপার, অন্য কোনো কিছুই না। আমাদের বিভ্রান্তি আছে, আমরা জানার ভুল আছে, এবং আজকে আপনার মাধ্যমে আমি চেষ্টা করব সেই জিনিসগুলো তুলে ধরার জন্য। তাহলে কি মানে বাংলাদেশিরা প্রতারণার শিকার হচ্ছেন কিনা, এমন একটা প্রশ্ন থেকে যায়। যেমন টিভি সহ, ইন্টারনেট সহ, মানে লোভনীয় যে স্পন্সর গুলো বা বিজ্ঞাপন গুলো আসে সাধারণত, শুধু যে বাংলাদেশিরা দিচ্ছে তা কিন্তু নয়, অনেক বেশিরাই দিচ্ছে, মানে একদম আমাদের চোখে পড়ে।
বা এগুলো নিয়ে অনেক কিন্তু আলোচনা হচ্ছে। এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করে যদি বলেন যে আসলে টিভি লাইন বা ইন্টারনেট সহায়তা সব বিষয়গুলো লোভনীয় যে স্পন্সর গুলো হয় এগুলো কি প্রতারণার এক আচ্ছা ধরনের শিকার হচ্ছে কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি দুইটা জিনিস আগে একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে কোরিয়াতে টোটাল যে ফরেনার আছে, এই ফরেনারদের মধ্যে আমি বরাবরই কিছুদিন আগেও বলছিলাম যে এই ফরেনারদের মধ্যে সবচেয়ে বেশি কাস্টমার হচ্ছে চায়না। চায়নার সবচেয়ে ফার্স্ট এক নাম্বারে হচ্ছে চায়না এখন আছে। চায়নার পরে আপনার সেকেন্ড হচ্ছে কম্বোডিয়া, থার্ড হচ্ছে থার্ড হচ্ছে ভিয়েতনাম, ফোর্থ হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান, আচ্ছা আচ্ছা ফিফথ হচ্ছে নেপাল। নেপাল নেপাল যদিও নেপালের জনসংখ্যা অনেক বেশি এখানে, তারপরও নেপাল এখন হচ্ছে দুই তিনটা কারণে নেপাল পিছিয়ে গেছে, বাট নেপাল 4 নাম্বারে ছিল, সেখান থেকে নেপাল পিছিয়ে এখন বাংলাদেশ এবং পাকিস্তান চলে আসছে। প্রশ্নটা হচ্ছে যে তাইলে এতগুলা দেশের কাস্টমার আপনি যদি এভাবে ক্যালকুলেশন করেন, দেখবেন যে প্রায় সব মিলায়া 5টা দেশের 10,000 করে হইলেও 50,000 কাস্টমার আছে। তাহলে কেন ওরা এত ক্লেম করতেছে না, আমরাই কেন বলতেছি? ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোট, তো আমাদের কমিউনিটিটা অনেক ছোট, খুব অল্প একটা ছোট কমিউনিটি। এই জি জি কমিউনিটিটাতে আমরা আমাদের কথাগুলো স্প্রেড হয় বেশি, খুব অল্প টাইমে আমাদের গুলো স্প্রেড হয়ে গেছে। কিন্তু অন্যান্য কমিউনিটি বা অন্যান্য দেশও কিন্তু এগুলা ব্যবহার করতেছে। আচ্ছা এখন আসি হচ্ছে যে সেই ক্ষেত্রে কিভাবে এই লোভনীয় অফার গুলা কিভাবে দেয়। এই যে আমি বললাম যে লোভনীয় অফার গুলা হচ্ছে আপনার ওই বিভিন্ন যারা বিক্রেতা আছে, যারা হচ্ছে, আমি যদি নাম মেনশন করি, আমি যদি সোয়ানের কথা বলি বা আনসানের কথা বলি, কয়েকটা জায়গা আছে যে যারা না নাম হচ্ছে মেনশন করার কোরিয়ান, দরকার নেই, মানুষের নাম মেনশন না করার আমি দরকার যে নেই বলেন। সিটি গুলা মেনশন করলাম, হ্যাঁ সিটি গুলা আচ্ছা মেনশন করলাম, যে ওইখানে ওরা টার্গেট করে, কারণ যেহেতু ওই জায়গাগুলা খুব বেশি ফরেনার, ওরা জি জি ফরেনারদেরকে টার্গেট করে দেখা গেছে যে জানে না শোনে না এরকম কয়েকজনকে নিল। এখন তাকে তাকে বলতেছে যে ঠিক আছে তুমি ফেসবুকে একটা পোস্ট দাও, তুমি যত কাস্টমার, তোমার লোভনীয় অফার দেখায় তুমি যত কাস্টমার আসতে আনবা, তোমাকে আমি তত জি বেশি হচ্ছে কমিশন দিব বা তোমার স্যালারিটা এভাবে আস্তে আস্তে বাড়বে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা প্রপারলি সেই জিনিসগুলো না জানার কারণে মানে আপনার হচ্ছে একটা সময়ের পরে 6 মাস পরে, প্রথম দিকে তো পাই যায়, কিন্তু 6 মাস পরে তারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে চলে আসে যে না আমাকে 6 মাস পরে বলা ছিল পেনাল্টি নাই, কিন্তু দেখা গেছে 6 মাস পরে পেনাল্টি। সেক্ষেত্রে যে জিনিসগুলা খেয়াল করতে হবে সেগুলো হচ্ছে দেখেন এরকম কিছু পেপার থাকে, ঠিক আছে? আমি যদি দেখাই এখানে যেমন A21, হুম এখানে হচ্ছে কি যে ডিভাইসের বিলটা হচ্ছে জিরো, জিরো। অর্থাৎ যখনই কোনো কিছু, যেমন এটা A21 আজ থেকে 3 মাস বা 4 মাস আগের একটা অফার ছিল, যখন এটা ফ্রি ফোন হিসেবে আমরা প্রমোশন করছি, প্রমোট করলাম। তো এখন এসব পেপার গুলো আপনারা দেখতে চাইবেন, আপনারা বলবেন কি ঠিক আছে ফাইন, আপনার হুম হুম ফেসবুকের পোস্ট না বা এটা না, আপনি এরকম একটা পেপার আমাকে দেখান যেখানে হুম লেখা আছে যে ডিভাইসের কোনো বিল নাই। সেক্ষেত্রে হবে কি যে আপনি অথেন্টিক জায়গাটাতে যাইতে পারছেন। লোভনীয় অফার গুলা তখনই বানানো হয় যখন কিছু থাকে, মানে কিছুর হুম সাথে হুম অ্যাড করে তারা লোভনীয় করে। কিন্তু আচ্ছা আচ্ছা বাস্তবিক দিক থেকে হচ্ছে যে হ্যাঁ, এরকম ভালো ভালো অফার আছে কিন্তু হুম অতটাও লোভনীয় না, আমরা না জানার কারণে অনেক সময় এই জিনিসগুলা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যারা কাস্টমার ক্রেতা আছেন আপনাদেরকে এই ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে যে আপনারা যখন কথা বলতেছেন এইসব টাইপের কন্ট্রাক্ট পেপার আপনাকে তারা শো করতে পারতেছে কিনা। একটা বিষয় হচ্ছে যে কোরিয়াতে বিভিন্ন মানে আপনারা যে পরিচালনা করছেন আপনাদের পরিচালনা করার বাদে ব্যবসাটা পরিচালনা করার নিয়মটা কি, এই বিষয়ে যদি কাস্টমারকে যদি আপনি বলতেন বা আমাদের দর্শক যদি আ- একটু এই বিষয়ে বলতেন। অনেকেই আচ্ছা দেখা যায় বিভিন্ন সেক্ষেত্রে এজেন্ট, আমি বলি শেষ করি, বিভিন্ন এজেন্ট আছে যারা কিনা আপনার 50 টাকা বা ওমানন মানে আপনার সিগমানন কমিশনের মাধ্যমে অন্যদের মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেয়, ব্যবসা করতে পারে, ব্যবসা করে। আমি এটা খেয়াল করে দেখছি আমাদের বিভিন্ন সিটিতে হয় এটা। তো আসলে আপনাদের মানে ব্যবসার নিয়মটা কি, মানে কিভাবে এটা পরিচালনা করে এই সিস্টেমগুলো? আচ্ছা, ধন্যবাদ। আসলে আহ, এই এই পুরা ব্যাপারটাই হচ্ছে খুব মানে বিস্তৃত একটা ব্যাপার। আমি তো বললাম যে কেটি কেটি মানে কেটি টেলিকম, তারপরে হচ্ছে আপনার এসকেটি, তারপরে এলজি ইউ প্লাস, এভাবে আসার পর থেকে তিনটা পার্টি এই পরিচালনাটা হয়।
মেইন, তারপরে হচ্ছে মিডলম্যান একজন, তারপরে হচ্ছে থার্ড হিসেবে যারা থাকে বিক্রেতা। তো সেক্ষেত্রে হচ্ছে যে সত্যিকার অর্থে আপনার অতটাও মানে লাভজনক এই সেক্টরটা না। আমি যদি অনেস্টলি বলি আসলে অতটাও লাভজনক না। লাভজনক তখনই যখন আপনি হচ্ছে কোনো না কোনো ভাবে কোনো প্রতারণার শিকার মানে আপনি হচ্ছে এটাকে কি বলে বে লাইনের কাজ করবেন, তখন এটা লাভজনক হয়। তো সেক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি আমি আমার নিজ থেকে বলতেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি জানি যে অনেক মানুষকে আমিও যখন বলি, কারণ আমি চাইলেও আমি বাংলাদেশি বা অন্যান্য কান্ট্রি, আমার অন্য কান্ট্রিরও হচ্ছে আমাদের হচ্ছে আমরা একসাথে টিম ওয়ার্ক করতেছি। তো যখন বলা হয় যে ভাইয়া ঠিক আছে, আপনি আহ একটা সিম বিক্রি করলে আপনাকে আমি এত টাকা কমিশন দিব, কথার কথা যে আমি ধরলাম যে 10 টাকা কমিশনের কথা বললাম, এমন বহুত বাঙালি ভাইরা আছে আমাকেও বলছে যে আয় হায় আপন ভাই আপনি বলতেছেন 10 টাকা, সে আমাকে 50 টাকা অফার করছে, অন্য কোম্পানি তাকে 50 টাকা অফার করছে। তো আমি তাকে তখন প্রশ্ন করলাম যে ভাই এই সিমটা বিক্রি করলে লাভই হয় 15 টাকা, এটার পেপার যদি আপনি দেখতে চান আমি আপনাকে দেখাবো, ওয়েবসাইট আমি দেখাবো, তো সেক্ষেত্রে কিভাবে 50 টাকা দেয়? এখন আপনার প্রশ্নে আসি যে তাহলে কিভাবে দেয়। দেয়টা হচ্ছে যে আসলে কোরিয়াতে কোনো বাঙালিদের আপনার ডিলারশিপ নাই। এখানে একটা নাম্বার থাকে যেটাকে আমরা লাইসেন্স নাম্বার বলি। এই লাইসেন্স নাম্বারে হচ্ছে আপনার টোটাল বাঙালি 23টা কোম্পানি আছে। তার মধ্যে আমার কোম্পানি একটা, এটা লিস্ট পর্যন্ত আছে। এই 23টাই হচ্ছে কোরিয়ান কোম্পানি, মানে কোরিয়ান হচ্ছে সাজাংনিম, বাংলাদেশি নাই। তো সেক্ষেত্রে যেমন আমার ইগলস ফোন এটাও কিন্তু আমার নামে না, এটা আমার হচ্ছে কোরিয়ান যে বস উনার নামে। তো এখন এই যে বাকি যে 22টা আছে, এই 22টার কার্যক্রম গুলা হচ্ছে কোরিয়ানদের দ্বারা হয়। এখানে কোনো না কোনো ভাবে আপনার বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি বিভিন্ন কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনেকে থাকে। এখন ওরা করে কি, যদি তারা মানে আপনার লোভটা তাদের তাদের ভিতরে বেশি থাকে, তারা করে কি যে একটা আইডি কার্ডের এগেনস্টে যেহেতু একটা সিম বিক্রি করলে মাত্র 15 টাকা লাভ হচ্ছে, ক্যাটাগরি আছে, কিছু কিছু 15 টাকা, কিছু 20 টাকা, কিছু 30 টাকা এইভাবে আছে। ওনারা করে কি যে ঠিক আছে আমি একটা সিম শুধু হইলে তো প্রবলেম, সে করে কি যে এটার সাথে একটা টিভি কানেক্টেড করে, এটার সাথে ওয়াইফাই কানেকশন দেয়, এমন করে একটার সাথে 3টা কানেকশন দেয়। এবং এই 3টা কানেকশন দেওয়ার ফলে অনেক যারা আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, সেলার হিসেবে কাজ করে, তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট তারা প্রোভাইড করতেছে, স্যালারি হিসেবে হোক, কমিশন হিসেবে হোক। কিন্তু অনেস্টলি এই স্যালারিটা বা এই কমিশনটা পাওয়া এত সোজা না। যদি না শুধু যদি একটা সিম বিক্রি, কথার কথা যে আপনার এই যে একটা সিম, যে আমি একটা শুধুমাত্র সিম বিক্রি করলাম, এই একটা সিম বিক্রি করার পরে হচ্ছে এমন না যে 50 টাকা কমিশন পাওয়া যাবে। একটা সিমের এগেনিস্টে ওই ওই মালিকগুলা বা এই কোরিয়ান যারা থাকেন তারা হচ্ছে অন্য কাজ করার কারণে তারা হচ্ছে প্রফিটটা একটু বেশি দেয়, প্রফিট মার্জিনটা তারা বাড়ায় দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে এভাবেও তো হয়, এছাড়াও তো অন্যভাবে হ্যাঁ হয়। এটা কিভাবে হয়, যখন একটা সেল একটা দেরিজমের প্রচুর কাস্টমার হয়, অর্থাৎ তার যদি মাসে প্রায় 150-র উপরে কাস্টমার থাকে, তখন সে একটা এক্সট্রা কমিশন পায়। সেটা আমরা যেটাকে বলি, আমরা বাংলাদেশের প্রাণ কোম্পানি বলেন বা মার্কেটিং সেক্টরে যারা আছে তারা জানে যে টার্গেট ফিল আপ করলে হচ্ছে কমিশন ভালো পাওয়া যায়। কিন্তু আপনি চিন্তা করেন যে 150 সিম বিক্রি করার পরে আপনার যে কমিশনটা আসবে সেটার সাথে যদি আপনি হচ্ছে মিলও করেন, যে আপনি যেটা পাচ্ছেন বেসিক যেটা 15 টাকা, আর হচ্ছে 150টা বিক্রি করার পরে হয়তো 15 টাকা, তাও দুইটা অ্যাড করলে 30 টাকা হয়। তাহলে 50 টাকা কিভাবে দেয়? দেয় হচ্ছে এটার সাথে আরো অন্য কিছু তারা অ্যাড করে, যার কারণে তারা এই জিনিসগুলো দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা সেলার আছেন তারা সতর্ক থাকবেন, তারা জানার চেষ্টা করবেন। তারা এই এই পেপার আছে, ওয়েবসাইটে গেলে এগুলা চলে আসে যে কোনটা সেল করলে কত টাকা, কোনটা কি। আপনারা যখনই এই লাইনে যাবেন, আপনারা আগে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে সত্যিকার অর্থে এটা প্রফিট মার্জিনটা কত। আচ্ছা আচ্ছা, দর্শক একজন প্রশ্ন করছেন, এস কে সাইফুল ইসলাম, তিনি বলেছেন যে
এই 6 মাস মেয়াদি প্লেনটি যেটা বলা হয়, এমন ফোন নিয়ে মেয়াদ শেষ হওয়ার আগে যদি দেশে চলে যায়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? এই বিষয়ে কি বলবেন? জি, সেক্ষেত্রে হচ্ছে যে আহ, যে আমরা অনেক সময় এতদিন আমরা তো দেখলাম যে শুধুমাত্র হচ্ছে আমরা দেখি যে আমরা যারা বিক্রেতা বা তাদেরকে দোষারোপ করি। এখানে কিছু কন্ডিশন থাকে, টার্মস এন্ড কন্ডিশন থাকে, যে আপনি একটা ফোন যখন নিবেন কোরিয়াতে যে কোনো লাইন ফোনের ক্ষেত্রে, যে আপনাকে মিনিমাম 6 মাস ইউজ করতে হবে মিনিমাম। তো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 6 মাস মানে 6 মাস ইউজ করা উচিত। এরপরেও অনেক সময় দেখা যায় যে 4 মাসের পরে, 3 থেকে 4 মাসের পরে অনেক সময় হয়তো এমন হয় 3 মাসের আগে ইম্পসিবল। আপনি যদি লাইনটা কাটেন বা আপনি যদি ফোনটাকে বাংলাদেশে পাঠায় দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এগেনস্টে জরিমানা চলে আসবে। আর যারা ডেরিজমের আপনার হচ্ছে থাকে, তারা চাইলে আপনার নামে কমপ্লেনও করতে পারবে। ঠিক আছে, যে আপনি এই ফোনটা আপনি হয়তো বিক্রি করে ফেলছেন বা আপনি পাঠিয়ে দিয়েছেন বা আপনি নষ্ট করে ফেলছেন, এই টাইপের। তো সেক্ষেত্রে 4 মাস পরে 185 দিন যেটাকে বলে, সেই ক্ষেত্রে আপনি পারবেন। তবে আপনি যার কাছ থেকে নিছেন তার সাথে আগে যোগাযোগ করে নিবেন যে ভাইয়া আমি, বা যে কুরিয়ানি হোক, যে আমি এটা চাচ্ছি, আমি সামহাও আমি হয়তো বাংলাদেশে চলে যাব, আমি এটাকে এইভাবে স্টপ করতে চাইতেছি, বা আমাকে কি সলিউশন দিবেন, তখন হয়তো করা যেতে পারে। তবে আপনি 3 মাসের আগে করাটা ঠিক না। থ্যাংক ইউ, খুবই সুন্দর উত্তর দিয়েছেন। অ্যাকচুয়ালি এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো দর্শক আপনাদেরকে বলবো, এটা আপনারা অনেকে শিকার হয়েছেন যে বিশেষ করে এই ফোন নিয়ে বা সিম নিয়ে প্রতারণার শিকার, বাট এই প্রতারণার শিকার হয়েছেন, সেগুলোর সমাধান হয়তো অনেকেই পাননি। যেমন হয়তো কেউ যদি প্রতারণার শিকার হয়, ঈশ্বর আপন, ধরেন আমি প্রতারণার শিকার হইলাম, হ্যাঁ, এখন আমার করণীয়টা মানে কি, আমি কি করতে পারি, মানে কিভাবে এটা ইনফরমেশন জানা যাবে যে আমার এটিএম কার্ড, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটিএম কার্ড, কিন্তু এটা অন্য কি ব্যবহার করছে, এটা কিভাবে জানা যাবে? আর দ্বিতীয়ত হচ্ছে প্রতারণার শিকার হলে করণীয় কি, এটা যদি মানে আপনার কাস্টমার বা আমার দর্শকদের বেশি যাতে করবেন। আচ্ছা, ধন্যবাদ। আমি সেক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস পার্ট বাই পার্ট বলি। প্রথমত হচ্ছে প্রতারণাগুলা কিভাবে হয়। প্রতারণাগুলো দুই ভাবে হয়। প্রথম প্রতারণাটা হচ্ছে যে যে আপনার সাথে কমিটমেন্ট ঠিক রাখে নাই। অর্থাৎ আপনাকে বলা হয়েছে যে ভাইয়া এই ফোনটা আপনি নিবেন, এটার 6 মাসের বিল আমরা দিব, তারপরে হচ্ছে 6 মাস পরে কোনো পেনাল্টি নাই, লাইনটা আমরা কেটে দিব। অনেক সময় হয় কি, যে দেখা যায় যে 6 মাস পরে আপনি যার কাছ থেকে নিছেন, যে সেলার, তাকে আপনার খুঁজে পাইতেছেন না। সেক্ষেত্রে আমি আবার যদি পেছনে যাই, সেটার কারণ হচ্ছে কি, ওই যে বললাম যে 23টা কোম্পানি আছে যারা হুম, হুম। জাস্ট কয়েকজন সেলারকে হচ্ছে এভাবে রিক্রুটিং করে রাখে, তারপরে হচ্ছে 6 মাস পরে বিদায় করে দেয়। তারা তাদের লাভের জন্য এই জিনিসটা করে। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয়, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনার যে কন্ট্রাক্ট পেপার, সেই কন্ট্রাক্ট পেপারটা আপনি খুঁজে বের করবেন, এবং এই কন্ট্রাক্ট পেপার অনুযায়ী আপনি কার কাছ থেকে এটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করছেন, তাদের সাথে হচ্ছে প্রথমত যোগাযোগ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি আপনি তাকে না পান, তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে সেই মোমেন্টে আপনাকে আর কিছুই করার নাই। তবে যে জিনিসটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি সেই কোম্পানিকে, কোম্পানির এগেনিস্টে ব্লেম করতে পারবেন, ক্লেম করতে পারবেন। কোথায় করবেন? আপনার ফোনের 114-এ ফোন দিয়ে। আপনার ফোনের 11, যে ফোনটা আপনি তাদের কাছ থেকে নিছেন, সেই ক্ষেত্রে সেটাতে ফোন দিয়ে আপনি বলবেন যে আমি তো এভাবে আমি মানে এই কন্ট্রাক্টে ছিলাম, এই কন্ট্রাক্ট পেপার আমার কাছে এইটা, কিন্তু তারা আমার কথা রাখে নাই। সেক্ষেত্রে হয়তো তারা একটা স্টেপ নিবে। দ্বিতীয়ত আসি, যে আরো প্রতারণা কিভাবে হয়, সেটা হচ্ছে যে আইডি কার্ডের ব্যবহার। যে জিনিসটা আমরা সবাই অনেক বেশি হচ্ছে ইদানিং এটা নিয়ে অনেক কথা বলতেছি, যে আইডি কার্ড গুলা জি, কিভাবে জি। ব্যবহার হয়। আইডি কার্ডে দেখেন, কোরিয়াতে যে কোনো কাজ আপনি করতে যাবেন, আপনার আইডি কার্ড লাগবেই। অবশ্যই। এটাই হচ্ছে লিগেলিটি। আইডি কার্ড ছাড়া যেটা হবে সেটা ইলিগেল। অর্থাৎ অনেক সময় আমি যখন ফোন বিক্রি করি, আমার এখানে যখন অনেক কাস্টমার, আপন ভাই আইডি কার্ডটা না পাঠাইলে হয় না। আমি বলি যে ভাই আপনি পাঠাবেন না, আমি কিভাবে আপনার নামে ফোন নিবেন, আইডি কার্ড ছাড়া আমি কিভাবে করব? তখন হুম, আমাকে বলা হয় ভাই উনি, বা সে তো করতেছে, সে যেটা করতেছে সেটা ইলিগেল করতেছে। কারণ হচ্ছে কি, আইডি কার্ডের জন্য একটা আলাদা একটা মেশিন থাকে, যেটাতে আমি ইনস্টল করার পরে সব ডিটেল ডেটা গুলা msafer.o.kr এটাতে চলে যায়। চলে যায়। অর্থাৎ আপনার আপনার আইডি কার্ড দিয়ে কি করা হয়েছে সেটা জানার জন্য, আপনার প্রাইভেসি, আপনার সিকিউরিটির জন্যই আইডি কার্ডের ব্যবহার করা হয়।
এখন প্রশ্ন হচ্ছে, তাইলে ভাইয়া আইডি কার্ড দিয়ে যে বিভিন্ন ভাবে মানে আমরা দেখি যে অনেকগুলা ব্যবহার হইতেছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হইতে হবে। কেমন সতর্ক? প্রথমত হচ্ছে যে আপনাদের ফোনের সবসময় মেসেজ গুলা চেক করবেন। আমরা হাঙ্গুকমাল বুঝি না, সমস্যা নাই, জাস্ট দেখবেন www.msafer.or.kr এটা আসতেছে কিনা। এখন এটা আসলে বুঝবেন যে আপনার হয়তো কোনো জায়গায় একটা রেজিস্ট্রেশন হয়েছে, বিস্তারিত বোঝার দরকার নাই। এখন যদি রেজিস্ট্রেশনটা হয়, সেক্ষেত্রে আপনাদেরকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, যাদের সাথে আপনি কানেক্টেড, যে যে সেলার বা যে ডিলারদের সাথে আপনি হচ্ছে ব্যবসা বা আপনার সার্ভিস গুলা নিচ্ছেন, তাদের সাথে আপনি যোগাযোগ করে বলতে হবে যে আমার কাছে এরকম মেসেজটা আসছে। তৃতীয়ত ব্যাপারটা হচ্ছে যে তারপরও হয়ে গেলেন, তারপরও জানলেন না, তারপরও প্রতারণার শিকার হইলেন, আপনি জানলেন যে আপনার নামে 2-3টা সিম করা, আপনার নামে টিভি ইন্টারনেট করা, আপনার নামে হচ্ছে ওয়াইফাই করা, এগুলা যখন জানবেন, তখন আপনি সরাসরি আপনার যেই কোম্পানি, সেখানে আপনি যাবেন, আপনি যা হচ্ছে ক্লেম করবেন। কারণ কোরিয়াতে বর্তমানের যে নিয়ম অনুযায়ী হচ্ছে যে আমি কাস্টমার, আমার আমার অজান্তে যদি আমার নামে কেউ কিছু করে, আমার আমার নামে কোনো সিম, আলাদা একটা সিম অবশ্যই। বা একটা ফোন এরকম অ্যাক্টিভ করে, সেক্ষেত্রে যেই কোম্পানি সেটা করবে তার লাইসেন্স বাতিল করা হবে। এবং আচ্ছা ইতিমধ্যে কোরিয়াতে বিভিন্ন জায়গায় এই জিনিসটা হয়ে গেছে। তো আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা। আপনি জানবেন কিভাবে যে এটা কোন কোম্পানি, সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। সেক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে কন্ট্রাক্ট পেপার, আপনাদেরকে অবশ্যই কন্ট্রাক্ট পেপার নিতে হবে। কন্ট্রাক্ট পেপারের কোনো বিকল্প নাই। হুম, হুম। কন্ট্রাক্ট পেপারে যদি যান, এখানে হচ্ছে একটা নাম্বার থাকে, যেটা হচ্ছে আপনাদের, আপনি যে কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করছেন সেইটা। অর্থাৎ আপনি যদি কথার কথা, যে আমার কাছ থেকে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আমার কাছ থেকে একটা কাস্টমার কেটি স্কাইলাইফের একটা সিম অ্যাক্টিভেট করছে, আমাকে হুম, জানাইছে, আমি ওনারটা করে দিয়েছি, করার পরে হচ্ছে ওনার জন্য একটা কন্ট্রাক্ট পেপার পাঠাইছি। এখন কেটি স্কাইলাইফ মানে হচ্ছে কেটি কোম্পানি, উনি দেখলো কি, উনি এমসিফারে, ওই ওয়েবসাইটে, মাঝখানে আমি একটু বলি, এমসিফার আপনার শুধুমাত্র পিসিতে ব্যবহার করা যায়, ফোনে করা যায় না। এবং এটা আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন, নিজেদের পিসির মধ্যে আপনারা হচ্ছে আপনাদের ডিটেল গুলা এমসিফারটা দেখতে কি? পারবেন। এমসিফারটা কি? এটা একটা ওয়েবসাইট, একটা আচ্ছা আচ্ছা। ওয়েবসাইট, এখানে আপনি আপনার পুরো ডিটেল ইনস্টল করলে আপনার নামে কয়টা সিম আছে, ফোন আছে, আপনার এগুলা দেখতে পারবেন। তো সেক্ষেত্রে ওইখানে যখন আপনি কেটিতে যখন আপনারা ফোন দিবেন 114, এটা সবাই জানে, যে কোনো কোম্পানি, আপনি কেটি ইউজ করেন, এসকেটি ইউজ করেন, এলজি ইউ প্লাস ইউজ করেন, ডাজেন্ট ম্যাটার, আপনি 114-এ ফোন দিলেই হবে। 114-এ যখন আপনি ফোন দিবেন, তখন আপনাকে হচ্ছে ওদের কাছে আপনি বলবেন যে আমি এরকম আমার অজান্তে কেটিতে আমার একটা সিম খোলা হয়েছে আমার আইডি কার্ডের এগেনস্টে। তখন তারা তাদের প্রপার যেই স্টেপ, তারা ওইগুলা নিবে। সো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। থার্ড পার্টে আসি, যে মাঝে মাঝে যে জিনিসটা হয় যে আমাদের অনেক কারণে হচ্ছে অনেক টাকার ব্যালেন্স চলে আসে, আমরা 6 মাস পরে বা 3 মাস পরে দেখতে পাই যে আমাদের এখানে অনেক ব্যালেন্স, আমরা এই টাকাটা ডিউ আছে। তো সেই ক্ষেত্রেও বললাম যে ডিউ কখনোই 3 মাস বা 6 মাসের ডিউ কখনো 6 লাখ টাকা 7 লাখ টাকা হয় না। কারণ কোরিয়াতে নর্মাল যে লাইন গুলা সেগুলো হচ্ছে 30,000 ওন করে, তো 6 মাসে হচ্ছে কি 1,80,000 ওন হয়, বড় জোর 2.5 লাখ হয়, বড় জোর 3 লাখ হয়, এর বেশি হয় না। তবে কোরিয়ান কোম্পানিগুলো এখন নতুন একটা নিয়ম করছে, সেটা হচ্ছে 3 মাসের ভিতরে যদি আপনি আপনার ডিউ, মানে 3 মাসের বেশি যদি আপনার আপনার ফোনের বিল আপনি পরিশোধ না করেন, সেক্ষেত্রে 3 মাসের মধ্যে আপনার লাইন অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা 3 মাস পরে, যদি কেউ কোনোভাবে প্রতারণার শিকার, 3 মাস পরে হচ্ছে আপনারা সেই সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন ওই কন্ট্রাক্ট পেপার দিয়ে। কন্ট্রাক্ট পেপারটা আপনাদের সাথে রাখবেন, তখনই আপনারা নিজেদের মাধ্যমেই আপনারা, মানে নিজেরা চাইলেই যদি একটু বেশি একটু হচ্ছে আপনারা সিরিয়াস হন, আপনারাই খোঁজ নিয়ে নিতে পারবেন যে এই সিমটা বা এই ফোনটা কোন কোম্পানির মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। মানে সতর্ক বার্তা বলতে পারা যায়, মানে সতর্কভাবে চলাফেরাই করা ভালো বা সিম কেনার ক্ষেত্রে
বুঝতে পেরেছি। আপন আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানার আগে বলতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি আমাদেরকে বলে যেতেন তাহলে আমরা হয়তো বা জানতে পারতাম আর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। না, ভবিষ্যৎ পরিকল্পনা আমি তো আসলে থিসিস টাইমে আছি, থিসিসের সাথে সাথে এভাবে চলতেছি। ইচ্ছা আছে যে হচ্ছে টেলিকমিউনিকেশন সেক্টর বা আহ, মানে কোরিয়ার যে টেকনোলজি এগুলা নিয়ে একটু কাজ করার। পাশাপাশি আমি বাংলাদেশেও ছোটখাটো কিছু কাজ করতেছি। তো এই লাইনটাতেই থাকার ইচ্ছা আছে আর কি, কারণ ছোট থেকেই এটাতে মানে দেখতে দেখতে বড় হয়েছি এবং এটার সাথেই থাকার ইচ্ছা। এখন বাকিটা আসলে জানি না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আসলে ভবিষ্যৎ তো আসলে কোনোটাই আসলে ঠিক না, বিশেষ করে প্রবাসের মাটি। তো হুম, হুম। চেষ্টা করব যে আমি এভাবে বাঙালি প্রবাসী ভাইদের সাথে বা আমি নিজেও কোরিয়াতে থেকে এভাবে সার্ভিস গুলা দেওয়ার জন্য, এবং যতদিন পারি আমার জায়গা থেকে আমি সব থেকে এভাবে এই লাইনটাতেই থাকার ইচ্ছা আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ যারা ছিলেন, আমরা নিয়মিত আহ, বিভিন্ন বিষয় নিয়ে, সাময়িক বিষয় নিয়ে আলোচনা করব এবং আশা করছি আজকের এই প্রোগ্রামটি থেকে আপনারা ব্লাইন্ড ফোন সংক্রান্ত বিষয় নিয়ে, ফ্রি ফোন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত একটি ইন্ট্রো পেয়েছেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা কমেন্টে করবেন, সেগুলো হয়তো উত্তর পরবর্তীতে মিস্টার আপন দেওয়ার চেষ্টা করবেন। আমরা আজকে এখানে শেষ করব। শেষ করার আগে আমরা আপনার মুখ থেকে জানতে চাই, তা যাওয়ার আগে প্রবাসীদের উদ্দেশ্যে বা কোরিয়া প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই কিনা। জি, ধন্যবাদ। আমি জাস্ট আপনাদের সাথে কিছু ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু সময় নিয়ে বলি। সেগুলো হচ্ছে যে আপনাদের সতর্কতা, আপনারা আসলে সবাই খুব বেশি বিভ্রান্ত হবেন না। লাইন ফোন, ফ্রি ফোন, সিম কার্ড এগুলো নিয়ে যাই যত রকমের প্রশ্ন থাকে, এটা যে আমার কাছ থেকে নিতে হবে বা মানে জাস্ট এমনিতেও যদি আপনাদের কোনো ইনকোয়ারিজ থাকে আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে সঠিক তথ্যগুলো পৌঁছায় দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা যারা প্রবাসী বাঙালি ভাইরা আছেন আপনারা একটু সিরিয়াস থাকবেন, আপনারা একটু সতর্ক থাকবেন। আপনাদেরও কিছু জিনিস থাকে যে হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনারা অন টাইম লাইনটা কাটেন না, অনেক সময় দেখা যায় যে আপনারা বিল পরিশোধ করেন না। হ্যাঁ, তো আপনারা ওই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর তৃতীয়ত হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন যে আপনারা সবসময় চেষ্টা করবেন ফেসবুক, আমি এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা ফেস টু ফেস কাজ করার চেষ্টা করবেন, অর্থাৎ শপ আছে বা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই টাইপের কাজগুলো যখন করবেন, অথেন্টিক পেপার আপনাকে দিতে পারবে, রেজিস্ট্রেশন পেপার গুলা দিতে পারবে, তখন আপনারা হচ্ছে একদম রিল্যাক্স থাকতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। চতুর্থত একটা ব্যাপার আপনাদের সাথে আমি বলি, অনেক ভাইরা থাকে যে বিভিন্নভাবে আহ আহ, বিভিন্ন ইলিগেল কাজ হয়তো মানে এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যায়। অনেক সময় অনেকে আমি দেখছিও যে পুলিশ কেসের ব্যাপারগুলাও চলে আসে, যে অনেকে হয়তো যে পুলিশ কমপ্লেন আসছে, ফোন আসছে যে উনার নামে একটা সিম ছিল বা এরকম। তো সেক্ষেত্রে শুধুমাত্র যে হচ্ছে একটা আলাদা সিম থাকার জন্যই হচ্ছে কেস হয় এরকমও না। আপনারা হচ্ছে কুরিয়ার যে বিভিন্ন আহ, আপনার টোটো থেকে শুরু করে বিভিন্ন যে বিটকয়েনটা, হ্যাঁ ঠিক আছে এটা লিগেল, অন্যান্য ব্যাপারগুলোতে একটু সিরিয়াস থাকবেন, এগুলা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন নিজের পার্সোনাল ফোন নাম্বার দিয়ে। পাশাপাশি হচ্ছে কখনো আপনারা হচ্ছে যদি কারোর সাথে এরকম থাকে যে কথা থাকে যে 3 মাস আপনার ফোনের সাথে সিমটা অ্যাক্টিভ রাখতে হবে, আপনারা এটা করবেন। কারণ অনেক সময় হয় কি যে যদি আপনি একটা ফোন নিছেন আর ফোনটা হচ্ছে নেয়ার পরপরই আপনি সিমটা খুলে ফেলছেন, তখন এই কোম্পানি পুলিশ কেস করে দেয়। তো সেক্ষেত্রে অনেক সময় পুলিশের কল আসে বা এরকম, তো বিভ্রান্ত হবেন না, সবকিছুর সমাধান আছে যেহেতু এটা কোরিয়া। আর ইনশাল্লাহ আপনাদের মানে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আছি, আমার জন্য দোয়া করবেন। এবং কেবিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ধন্যবাদ আপনার সাহেব আপনাকে। প্রিয় দর্শক, সবাইকে বলে রাখি আমরা নিয়মিত প্রবাস জীবন গল্প শীঘ্রই চালু করতে যাচ্ছি, বা শুরুটা হবে খুব সুন্দর হবে এবং কোরিয়া প্রবাসীদের নিয়ে আমাদের এই শুরুটা হতে যাচ্ছে। এবং আমরা চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসীদেরকে নিয়ে এই প্রবাস জীবন গল্প তৈরি করতে এবং বা এগুলো নিয়ে আমরা জানতে। আর তাছাড়াও বিভিন্ন সাময়িক বিষয় নিয়ে, কোরিয়া বিভিন্ন স্টুডেন্ট পড়াশোনা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসবো। আপন অনেকদিন থেকে কোরিয়াতে আছে, আপন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনাদের মধ্যে যদি বাংলাদেশে যারা কোরিয়াতে যারা আছেন, অন্য দেশে যারা এর মধ্যে দেখছেন, আপনারা যদি আপনাদের জীবন গল্প বিভিন্ন বিষয় শেয়ার করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো কেবিএন বাংলা@gmail.com এখানে আপনারা ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে আপনি আমাদের ইমেল করুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আর একবার ঈদের শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন এমন প্রত্যাশা করছি। খোদা হাফেজ।